সরলা, চা করেছো? ঘটক মশাই এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। আসুন ঘটক মশাই, বসুন। ঘটক মশাই, আজ আপনাকে ডেকে পাঠানোর একটা বিশেষ কারণ আছে। আমাদের নিতাই এখন বড় হয়েছে, বিয়ের বয়সও হয়েছে। সংসারে এবার একজন বউ এলে ভালো হয়। হ্যাঁ, আমরা আর কতদিন সব দিক সামলাবো বলুন তো। নিতাইয়ের জন্য এবার একটা ভালো মেয়ে চাই। আমাদের মনের মতো বৌমা যেন হয়। আপনারা চিন্তাই করবেন না। আপনারা ঠিক কেমন মেয়ে খুঁজছেন সেটা বলুন, সেই অনুযায়ী আমি প্রস্তাব দেব। আমার খুব বেশি কিছু চাই না, শুধু চাই মেয়েটি যেন একটু নম্র স্বভাবের হয়, একটু ভদ্র হয় এবং সংসারের কাজটা যেন বোঝে। দেখতে শুনতে যেমনই হোক, চাল চলন যেন ভালো হয়। আর হ্যাঁ, যদি সামান্য লেখাপড়া জানা থাকে তবে তো আরও ভালো। আজকালকার দিনে মেয়েদের সুশিক্ষিত হওয়াটা জরুরি। আপনারা যেমন গুণের কথা বলছেন, হুবহু তেমন একটি মেয়ে আমার হাতে আছে। এসে তো পাশের গাঁয়েই থাকে। বলেন কি, পাশের গ্রামেই? তাহলে তো খুব ভালো হয়, যাতায়াতেরও সুবিধা হবে। মেয়েটি অত্যন্ত ভদ্র, শান্ত এবং সুশিক্ষিত। এই চেহারাও বেশ সুন্দর। আপনারা যেমন চাইছেন সব গুণই তার মধ্যে আছে। তা মেয়ের বাবা কি করেন, আর তার পরিবার কেমন? মেয়ের বাবা ব্যবসা করেন, তবে আপনাদের মধ্যে খুব সম্পন্ন না হলেও তারা মধ্যবিত্ত পরিবার। সৎ পথে থেকে উপার্জন করেন, সমাজে মান সম্মান আছেই তাদের। দেখুন ঘটক মশাই, আমাদের টাকা পয়সার দিকে নজর নেই। মেয়ের বাবা ব্যবসায়ী না কেরানি তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু একটা ভালো মেয়ে চাই, মেয়ের স্বভাব চরিত্রই আসল। তাহলে তো আর কোনো সমস্যাই নাই। মেয়ের বাবা মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। বেশ, আপনি যখন বলছেন তখন আমি ভরসা নিশ্চয়ই করতে পারি। আপনি তাহলে আর দেরি না করে মেয়ের বাবার সাথেই কথা বলুন, তাদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিন। ঠিক আছে, আমি কালকেই একবার তাদের বাড়িতে যাচ্ছি। সব কথা পাকা হলে আপনাদেরকে জানাবো। খুব ভালো হবে। আর শুনুন ঘটক মশাই, আপনাকে একটা কথা জানিয়ে রাখা ভালো। আমাদের ছেলে নিতাই, সে একটু বদমেজাজি এবং একটু সন্দেহপ্রবণ আছে, তবে বাড়ির বাইরে সে কখনো এমন আচরণ করে না। আপনি তাদের কাছে এই কথাগুলি একদমই প্রকাশ করবেন না, বুঝলেন? বুঝতে পেরেছি, সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসুন ঘটক মশাই, খবরটা কিন্তু দ্রুত জানাবেন। গ্রামের মাতব্বর কালু মিয়ার ছেলে নিতাইয়ের জন্য মেয়ে দেখাশোনা চলছে। তবে কালু মাতব্বরের ছেলের কিছু দোষ রয়েছে। সে অতিরিক্ত সন্দেহপ্রবণ এবং বদমেজাজি। হ্যাঁ নরেনবাবু, কেমন আছেন? আপনার কাছে একটি খুব ভালো প্রস্তাব নিয়ে এসেছি। আমার তো সবসময়ই ভালো। তা কি প্রস্তাব বলুন তো? আপনার মেয়ে সাবিত্রীর জন্য আমি খুব একটি ভালো পাত্রের খোঁজ পেয়েছি। পাত্র আর কেউ নয়, আমাদের পাশের গাঁয়ের কালু মাতব্বরের ছেলে নিতাই। ও, কালু মাতব্বর, তিনি তো খুব সম্ভ্রান্ত এবং প্রভাবশালী লোক। তার নাম কে না জানে। মাতব্বরের ছেলের জন্য মেয়ে দেখা, এটা তো খুবই আনন্দের খবর। একদম ঠিক বলেছেন। তার পরিবার সচ্ছল এবং সমাজে তাদের যথেষ্ট সুনাম আছে। আপনার সাবিত্রীকেই তারা বৌমা করে নিতে চাইছেন। মাতব্বরের ছেলের সাথে মেয়ের বিয়ে হবে, এটা তো আমাদের জন্য খুব সম্মানের বিষয়। আমার সাবিত্রীকে আমি একাই মানুষ করেছি, তার মা নেই। আপনি কি মনে করেন, পাত্র কেমন? এ পাত্রের সব কিছুই ভালো, তার কাজকর্ম আছে, ভবিষ্যৎ উজ্জ্বল। কালু মাতব্বর নিজেই আমাকে আপনার মেয়ের কথা বলেছেন। তিনি আপনার সাবিত্রীর নম্রতা, ভদ্রতা এবং শিক্ষা দীক্ষার খুব প্রশংসা করেছেন।
এ সবই তো আপনাদের আশীর্বাদ। আমার মেয়ে পড়াশোনা শেষ করেছে, ঘরে বাইরে সব কাজই সামলায়। সেই জন্যই তো কালু মাতব্বর এত আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেছেন তারা টাকা পয়সা বা অন্য কিছুই দেখবেন না, শুধু একটা ভালো মেয়ে খুঁজবেন। শুনে খুব ভালো লাগলো। তারা চান আপনারা একবার তাদের বাড়ি আসুন, সামনাসামনি দেখা দেখি হোক। যদি সাবিত্রীকে তাদের পছন্দ হয় তাহলে আপনারা দুপক্ষ বসে বাকি সব কথা পাকা করতে পারেন। এটা তো খুব ভালো কথা। মাতব্বর মশাই যেহেতু নিজে প্রস্তাব পাঠিয়েছেন, আমি অবশ্যই যাব। সাবিত্রীর জন্য ভালো ব্যবস্থা হলে আমার আর কোনো চিন্তা থাকে না। আপনি একটা দিন ঠিক করে দিন তাহলে। তাহলে আগামী শুক্রবার সন্ধ্যাবেলা আপনারা সপরিবারে যেতে পারেন। আমি কালু মাতব্বরকে সেই অনুযায়ী জানিয়ে রাখবো। ঠিক আছে, শুক্রবার সন্ধ্যায় তাহলে আমি যাব। আমি তাহলে কালু মাতব্বরকে খবরটা জানিয়ে দিই। এখন আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কয়েকদিন পরেই ধুমধাম করে নিতা এবং সাবিত্রীর বিয়ে হয়ে গেল। সাবিত্রী নতুন বউ হয়ে কালু মাতব্বরের বাড়িতে প্রবেশ করে। এই নে মা সাবিত্রী, নতুন বউ হয়ে এসেছিস আমার বাড়িতে, নে মন ভরে খা। দুপুরে তো বিয়ের ধকলে কিছু খাওয়াই হয়নি, এটা তো সবে শুরু। মা, আমি তো পথে একটু জলযোগ করেছিলাম, এত খাবার, আমার তো পুরো থালা ভর্তি হয়ে গেল। আরে বাবা, এটা তোর নতুন বাড়ি, নতুন জীবন শুরু হলো তোর, ভালো করে পেট ভরে খা। এই পোলাওটা তো তোকে খেতেই হবে, আর সঙ্গে এই কষা মাংসের বড় টুকরোগুলো নে। আমাদের বাড়ির রাঁধুনি আজ তোর জন্যই বিশেষ করে বানিয়েছে, দেখিস এমন রান্না কোথাও পাবি না। মা, মাংসটা খুব ভালো হয়েছে, গন্ধটাও চমৎকার, কিন্তু মা আমার তো পেটটা এখনই বেশ ভরে গেছে, আর কত খাবো? কি বলছিস, পেট ভরে গেছে? ও মা, বলি এতটুকুতেই পেট ভরে যায় নাকি? নে নে, কথা না বাড়িয়ে এবার দুটো লুচি নে, আর আর সঙ্গেই আলুর দমটাও একটু চেখে দেখ। এই লুচি দুটো না খেলে কিন্তু আমার মন খুব খারাপ হবে। মা, আমি কিন্তু সত্যি কথা বলছি, আর আমি খেতে পারবো না, আমার অভ্যেস নেই এত ভারী খাবার একবারে খাওয়ার, আমার কিন্তু খেলে কষ্ট হবে। কিচ্ছু কষ্ট হবে না মা, নে তুই শুধু এইবার এই ক্ষীরটা শেষ করে দে, এটা একদম তরল জিনিস, দেখবি পেটে ঠিক জায়গা হয়ে যাবে। এটা না খেলে কিন্তু এখানকার খাওয়াটা শেষ হবে না, নে নে। মা, না আর কোনো কথা নয়, চুপ করে খেয়ে নে, আর মিষ্টি না খেলে নাকি ভালো কথা হয় না। আমাদের নিতাইয়েরও এটা খুব প্রিয় জানিস। আর দেখ, এই শেষে এই দুটো মিষ্টি, একটা হলো জয়নগরের মোয়া, আর একটা হলো সন্দেশ, খেয়ে জল খা। এইগুলো খেলে তবে শরীরটা চাঙ্গা হবে, বুঝেছিস? নে নে। আচ্ছা ঠিক আছে মা। এই তো আমার লক্ষ্মী মেয়ে, আজ তাহলে এতটুকুই থাক, কিন্তু কাল থেকে যেন এমন অজুহাত দিস না। এই বাড়িতে কিন্তু মন খুলে খাবি আর থাকবি। আমি এখনই তোকে ঘরে নিয়ে যাচ্ছি, একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নে। তোর শ্বশুরমশাই আর নিতাই একটু পরে তোর সাথে দেখা করতে আসবে। আপনারা অনুমতি দিলে আমি একটু নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। অবশ্যই নিবি মা, নে নে, চল চল এখন আমার সাথে। এই দুধের গ্লাস নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? প্রথম রাত, এখন ভেতরে যাব, গ্লাসটা সাবিত্রীর হাতে দেব। কিন্তু ভেতরে এই শব্দটা কিসের? শব্দটা তো স্পষ্ট, মনে হচ্ছে কেউ হাঁটছে। আমি তো কেবল সাবিত্রীকেই ভেতরে ঢুকতে দেখেছি, তাহলে কে আছে? এইখানে নিশ্চয়ই কোনো লোক লুকিয়ে আছে। সাবিত্রী কাউকে ডেকে আনেনি তো?
নিতাই দুধের গ্লাসটি দরজার পাশে একটি টুলের ওপর রাখে। সে দরজার কাঠের পাটাতনে কান লাগিয়ে শোনার চেষ্টা করে। আবারও খসখস শব্দ এবং সঙ্গে মৃদু আওয়াজ আসে। সাহস কত বড়! আমার বাসর ঘরে ঢুকে বসে আছে। প্রথম রাতে এই কাণ্ড! কারো মতো পড়ে ছেলে আমি, আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা! একে তো আর ছাড়ছি না। নিতাই দ্রুত বেগে লাঠি খোঁজার জন্য পেছনের দিকে যায়। সে গোয়াল ঘর থেকে একটা মোটা বাঁশের লাঠি তুলে নেয়। লাঠি হাতে ফেরার সময় সে দেখতে পায় ওমা, এ কি! সাবিত্রী দরজা খুলে বাইরে চলে যাচ্ছে। অন্ধকারে সে সোজা বাগান পেরিয়ে পাঁচিলের দিকে যাচ্ছে। সর্বনাশ! যা সন্দেহ করেছিলাম তাই। এই জন্যই ভেতরে খসখস শব্দ হচ্ছিল। সে নিশ্চয়ই তার পুরনো প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। এইটা কোনো কাজের কথা নয়, এটা আমার কপাল। সাবিত্রী পাঁচিলের কাছে গিয়ে হঠাৎ করেই অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেল। কিছুক্ষণ পার হতেই সে আবার দ্রুত ভেতরে চলে আসে। যাক, ফিরে এসেছে। ভাগ্য ভালো, এখনো সব শেষ হয়নি। কিন্তু কেন গিয়েছিল? হয়তো কোনো বার্তা দিতে গিয়েছিল, নাকি শুধু দেখা করে এলো। না, আমার জীবনটা আজই শেষ। নিতাই সবেগে লাঠি হাতে ঘরের দিকে এগোতে যাবে, ঠিক সেই মুহূর্তে আবার দরজা খুলে যায়। সাবিত্রী আবার বাইরে আসে এবং এবার সে পাঁচিলের দিকে না গিয়ে রান্নাঘরের দিকে চলতে থাকে। এইবার নিশ্চিত, এইবার আর কোনো ভুল নেই। রান্নাঘরের দিকে যাচ্ছে কেন? নিশ্চয়ই তার প্রেমিককে দেওয়ার জন্য সোনাদানা বা টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাচ্ছে। এই জন্য এত সুন্দরী আর সুশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে। তারা সব প্ল্যান করে এসেছিল। আমার সব শেষ হয়ে গেল। আমার গলার চেনটাও নিয়ে গেল না তো? আর নয়, আর এক মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকবো না। এবার ধরবই। সোনাদানা নিয়ে যাওয়া তো দূরের কথা, আজ আমি এই চোরকে হাতে নাতে ধরব। সাবিত্রীকে তার প্রেমিকের কাছে যেতে দেওয়া হবে না। হ্যাঁ, তো রাতে কিসের শব্দ হলো? এত রাতে ঘরের দরজা খোলা কেন? ভেতরে তো আলোও জ্বলছে না। নিতাই আর বৌমা, ওরা দুজন কোথায় গেল? সাবিত্রী, ও সাবিত্রী! সরলা সাবিত্রীর নাম ধরে দুবার মৃদু স্বরে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। সে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখল বিছানা খালি। সর্বনাশ! এরা কি কেউ ঘরে নেই? এত রাতে ওরা গেল কোথায়? প্রথম রাতে এসব কি হচ্ছে? নিতাই কি তবে রাগারাগি করল নাকি? ওগো, ওগো শুনছো? বলি ওঠো, ওঠো, একবার বাইরে এসো তো। সর্বনাশ হয়েছে। কি হয়েছে এত রাতে? চেঁচামেচি করছো কেন? এই দেখো না, নিতাই আর সাবিত্রীকে ঘরে পাচ্ছি না, আর বাসর ঘরের দরজা খোলা, ভিতরে কেউ নেই। এই তুমি একবার ওঠো তো। কি বলছো তুমি? নেই মানে কি? ওরা গেল কোথায়? হয়তো শৌচাগার বা অন্য কোথাও গেছে। না গো, এতক্ষণ বাইরে থাকার কথা তো নয়। আমি সব দিক খুঁজে দেখেছি। আমি তো ভেবেছিলাম হয়তো বৌমা আবার খাবার চেয়েছে, আর নিতাই হয়তো তাকে রান্নাঘর থেকে কিছু আনতে পাঠিয়েছে। কিন্তু এভাবে দুজনে একসঙ্গে গায়েব হবে কেন? চলো চলো দেখি। তুমি আগে রান্নাঘরের দিকটা দেখো, আমি গোয়াল ঘরের পাশটা দেখছি। এই গভীর রাতে কোথায় যাবে ওরা? হয়তো বাগানে বেড়াতে গেছে। কালু মাতব্বর ও সরলা দুজন দুদিক থেকে খোঁজা শুরু করে। সরলা দ্রুত রান্নাঘরের দিকে যায়।
রান্নাঘরের দরজা সামান্য খোলা দেখে সরলা আরও চিন্তিত হয়। রান্নাঘরের দরজা খোলা কেন? নিতাই, নিতাই, এ তো দেখছি মহা মুশকিল। দুটো মানুষ রাতের অন্ধকারে উধাও হয়ে গেল। পেয়েছি, এবার তোমার সব পরিকল্পনা ভেস্তে দেব। সাহস কত বড় তোমার! সোনাদানা নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? এত রাতে এই রান্নাঘরে কি করছো? তোমার ওই ভালো মানুষের মুখোশ আমি এখনই খুলে দেব। তোমার এই পুরনো প্রেমিকের কাছে আর যাওয়া হবে না। আ আ আ আ আ কে 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 ধরলো আমায়? ছেড়ে দিন আমায়। আমি তোমার স্বামী। তুমি আমার ঘর থেকে পালিয়ে যাচ্ছ কেন? কি মতলব তোমার? সব সত্যি কথা বলো, না হলে লাঠি দিয়ে। আমাকে বিশ্বাস করুন, আমি পালাচ্ছিলাম না, আর আমি চুরিও করিনি। আমি আমি ভীষণ কষ্টে আছি। আমার পেটে খুব সমস্যা হচ্ছে। পেটে সমস্যা? এই রাতে পেটে সমস্যা হয়েছে বলে তুমি রান্নাঘরে এসেছো? সোনাদানা চুরি করার এটা কি নতুন নাটক? মা আমাকে দুপুরে এত বেশি খাইয়েছিলেন যে আমার পেটে তা সহ্য হয়নি। আমার এখন খুব খারাপ লাগছে, আর আমি ঘরে কোনো ওষুধও খুঁজে পাইনি। তাই ভাবলাম, যদি এই রান্নাঘরে কোনো গ্রামীণ টোটকা খুঁজে পাই, সামান্য নুন বা জোয়ান, যা পেটের সমস্যা কমাতে সাহায্য করে, সেই জন্যই আমি এত রাতে এখানে এসেছিলাম। গ্রামীণ টোটকা? আর তুমি তখন পাঁচিলের দিকে যাচ্ছিলে কেন? এখানে কি টোটকা ছিল? আমার পেটে এত অস্বস্তি হচ্ছিল যে আমি বারবার বাথরুমে যাচ্ছিলাম। আপনি যখন বাইরে দাঁড়িয়েছিলেন তখনও আমি গিয়েছিলাম। পেটের ব্যথা আর অস্বস্তিতে আমি স্থির থাকতে পারছিলাম না। টোটকা খুঁজতে গিয়ে আমি রান্নাঘরে এসেছি। কিন্তু আমি যখন প্রথমে ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম, তখন ঘরের ভেতর থেকে একটা খসখস শব্দ আর কেমন যেন একটা আওয়াজ আসছিল। সেটা কি সেই শব্দ ছিল? তুমি তো তখন কারোর সাথে কথা বলছিলে, তাই না? কথা বলছিলাম না, কারণ তখন আমার পেটের ভেতর গুড়গুড় আওয়াজ হচ্ছিল, আর সেই অস্বস্তিতে আমি অস্থির হয়ে মেঝেতে পা ঘষছিলাম আর এপাশ ওপাশ করছিলাম। সেই কারণেই হয়তো খসখস শব্দটা হয়েছিল। আমি তখন ভীষণ ভয়ে ছিলাম যে এত রাতে এমন শব্দ হলে আপনারা যদি কিছু মনে করেন। আমি লজ্জিত। আমার সন্দেহ করার জন্য আমি ক্ষমা চাইছি। আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি। আমার এসব অহেতুক সন্দেহ বন্ধ করা উচিত। আমাকে তুমি ক্ষমা করো। তোমরা দুজন এত রাতে এখানে কি করছো? আমরা সারা বাড়ি খুঁজে চলেছি পাগলের মতো। এইখানে লুকিয়ে আছো কেন? হ্যাঁ রে নিতাই, সাবিত্রী, তোদের কি হয়েছে শুনি? তোরা তো ঘরে ছিলি না। বাবা, মা, আসলে আসলে আমি একটা ভুল করেছিলাম। সাবিত্রীর কোনো দোষ নেই। আমি ওকে ভুল বুঝেছিলাম। ওর পেটে খুব কষ্ট হচ্ছে। পেটে কষ্ট? কেন, কি হয়েছে? আসলে মা, আমি সন্ধেবেলা একটু বেশি খেয়ে ফেলেছিলাম, আর তাই আমার পেট খারাপ হয়েছে। ও, এই জন্য হয়েছে? ও আমারই দোষ। বৌমা, আমাকে ক্ষমা করিস। আমি এত আদর করে তোকে এত বেশি খাইয়ে ফেলেছিলাম যে তোর পেটে সহ্য হয়নি। আমি এখন বুঝতে পারছি। তুই আয় আয় আমার সঙ্গে, আমি তোকে গরম জল করে দিচ্ছি। আয় আয়, ভেতরে আয়। এসো তোমরা, যা হওয়ার হয়েছে, আর তা নিয়ে আলোচনা করো না। তুমি বৌমার যত্ন নাও। মা, আমাদের ক্ষমা করে দিস। বিয়ের প্রথম দিনেই যে তোকে এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা বুঝতে পারিনি রে। এসব কথা পাঁচ কান করো না, তারপর গ্রামের লোক সবাই বলাবলি করবে মাতব্বরের ঘরের বউয়ের বাসর রাতে পেট খারাপ হয়েছে। আমাকেও ক্ষমা করো। আমার এই বদমেজাজ স্বভাব এবং কোনো কিছু না বুঝেই সন্দেহ করার স্বভাবটা বদলাতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ধীরে ধীরে ভালো হয়ে যাব। আমি কিচ্ছু মনে করিনি। অবশেষে আমি যে এই অস্বস্তি থেকে মুক্তি পেয়েছি, এইটাই অনেক। বাসর রাতে বইয়ের পেট খারাপ হওয়ার লজ্জাটা আসলেই ভয়ঙ্কর। অবশেষে সাবিত্রী তার ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে সংসার জীবন শুরু করে।
এই ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য নিতাই নিজেই নিজেকে বদলাতে শুরু করে। তবে গ্রামের কেউ কখনোই জানতে পারেনি মাতব্বর বাড়ি বইয়ের বাসর রাতে পেট খারাপ হয়েছিল।